আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা ইলভিস। শুরুতে পাইওনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে বৈঠকের দাবি বিবেচনার আশ্বাস প্রধানমন্ত্রীর। কর্মবিরতির বিষয়ে সাধারণ সভা করে সিদ্ধান্ত। জাতীয় পার্টিতে স্বামী স্ত্রী দ্বন্দ্বের নতুন পর্ব। রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা একাংশের। বাড়াবাড়িতে লিপ্তদের বহিষ্কারের হুঁশিয়ারি এরশাদের। দল ভাঙার গুজব ছড়িয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত করা হচ্ছে, অভিযোগ বিএনপি নেতাদের। আন্দোলন থেকে পিছু না হটার প্রত্যয়। নির্যাতনকারী এসআইকে গ্রেফতারে 3 দিনের আলটিমেটাম। দক্ষিণ সিটির শ্রমিক কর্মচারীদের রাপির এফআইআর গ্রহণের নির্দেশ হাইকোর্টের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। শুনছিলেন পাইওনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত। শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধি সহ অন্যান্য দাবি বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী, জানিয়েছেন প্রেস সচিব ইহসানুল করিম ও শিক্ষক নেতারা। তবে নেতারা জানিয়েছেন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের বিষয়বস্তু নিয়ে মঙ্গলবার সাধারণ সভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বেতন বৈষম্য দূর ও মর্যাদা নিশ্চিতের দাবিতে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের টানা কর্মবিরতির ৭ম দিন পার হল সোমবার। যথারীতি বন্ধ ছিল ক্লাস পরীক্ষা। চলমান সংকট সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আশা করছিলেন শিক্ষক নেতারা। অবশেষে সোমবার গণভবনে এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে শিক্ষকদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১.৫ ঘন্টার বৈঠকে নিজেদের মর্যাদা সহ অন্যান্য প্রস্তাবনা তুলে ধরেন শিক্ষকরা। পরে প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, শিক্ষকদের দাবি গুরুত্বের সাথে নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তাদেরকে এই আশ্বাসটা দিয়েছেন যে গ্রেড 3 থেকে গ্রেড 1 এই পর্যন্ত পদোন্নতি সোপানটা তৈরি করা হবে এবং তাদের অন্যান্য দাবি কথা বলছেন, যথাযথভাবে সেগুলো পর্যালোচনা করা হবে। শিক্ষক নেতারাও বলেন, প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা তুলে ধরবেন মঙ্গলবারের সাধারণ সভায়। তবে ধর্মঘট প্রত্যাহার কবে হবে সেটি পরিষ্কার করেননি তারা। আমরা অবশ্যই আশ্বস্ত, কিন্তু তারপরে আমরা বলেছি ওনাকে যে আমরা যার যে শিক্ষক সমিতির সাথে আলোচনা করবো ব্যাপারটা এবং আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। আগামীকালের মধ্যে আমরা চেষ্টা করব ফেডারেশনের সাধারণ সভা করা, এবং যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা বসেছি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিষয়গুলো দ্রুত গতিতেই সমাধান হবে। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এর আগে সোমবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে পিঠা উৎসবে অংশ নেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রতি বছরই পেশাজীবীদের সম্মানে উৎসব আয়োজন করা হয়। পিঠা উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, সংস্কৃতি কর্মী সহ সমাজের বিশিষ্টজনরা অংশ নেন। সবার অংশগ্রহণে পিঠা উৎসব পরিণত হয় এক আনন্দঘন মিলন মেলায়। প্রধানমন্ত্রী সবার সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের অন্য সদস্যরা। পরে শতরঞ্জিতে বসে সবার সঙ্গে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরির বয়সসীমা আর বাড়ানো হচ্ছে না, এ সংক্রান্ত প্রস্তাবটি বিবেচনা করেননি মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করা হয়। তাদের চাকরির বয়সসীমা আরও বাড়ানো যায় কিনা তা বিবেচনা করার জন্য নির্বাহী বিভাগকে নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ। সে অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কর্মচারীদের চাকরির বয়সসীমা বাড়ানোর প্রস্তাবটি মন্ত্রিসভায় তোলে। তবে তা বিবেচনা করেনি মন্ত্রিপরিষদ। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, এর আগে সরকার মুক্তিযোদ্ধাদের সরকারি চাকরির বয়সসীমা 57 থেকে 60-এ উন্নীত করেছিল। জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ ছোট ভাই জিএম কাদেরকে কো চেয়ারম্যান ঘোষণার একদিন পরই তার স্ত্রী সংসদে বিরোধী দলীয় নেতা রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছে দলের অন্য অংশ। সোমবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। এদিকে রংপুরে অবস্থানরত এরশাদ জানিয়েছেন, রওশন এরশাদের সঙ্গে তার কথা হয়েছে। রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণার জন্য জিয়াউদ্দিন বাবলুকে দোষারোপ করেননি তিনি। রবিবার রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে কো চেয়ারম্যান করার ঘোষণা করেন। একই সঙ্গে এপ্রিল মাসে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের ঘোষণাও দেন। এই সম্মেলনের জন্য জিএম কাদেরকে আহ্বায়ক ও এবিএম রুহুল আমিন হাওলাদারকে সদস্য সচিব করে প্রস্তুতি কমিটিও ঘোষণা করেন এরশাদ।
আমি ডব্লিউ চেয়ারম্যান থাকবো এবং সে কো চেয়ারম্যান থাকবে। এর একদিনের মাথায় দলের একাংশ রওশন এরশাদকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছে। সোমবার রাতে গুলশানের রওশনের বাসভবনে পার্টি প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ বৈঠক শেষে এই ঘোষণা দেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। পার্টির গঠনতন্ত্রের 39 ধারা বলে কো চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিতে পারেন না। তার এই ঘোষণার প্রেক্ষিতে পার্টির প্রেসিডিয়াম, সংসদ সদস্য এবং জাতীয় পার্টির হাজার হাজার নেতা কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। এই বৈঠকে সর্বসম্মতিক্রমে সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদকে অ্যাক্টিং চেয়ারম্যান বানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিকে পার্টি চেয়ারম্যান এরশাদ টেলিফোনে বাংলাভিশনকে জানান, প্রেসিডিয়াম নয়, একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার আছে। পার্টির চেয়ারম্যান হিসাবে আমি করতে পারি, আমি একজন নিতেও পারি, একজন বাদল দিতে পারি। আমি তো আনিসুল ইসলাম মাহমুদকে যখন অ্যাক্টিং চেয়ারম্যান করেছিলাম তখন তো প্রেসিডিয়ামের মতামত লাগে নাই। যেদিন ইলেকটেড মহাসচিব হাওলাদারকে আমি বাদ দিলাম আর বাবলুকে করলাম, সেদিনও তো প্রেসিডিয়াম সদস্যদের মতামত লাগেনি, আমি একলাই করেছি, সেই ক্ষমতা আমার আছে। ঘটনার প্রতিক্রিয়ায় রংপুরের সাংবাদিকদের এইচ.এম. এরশাদ আরও জানান, রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা গঠনতন্ত্র বিরোধী। রওশন এরশাদ এ ধরনের কোনো সিদ্ধান্ত নেননি। এই সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে রওশনকে জোর করা হয়েছে বলেও জানান এরশাদ। প্রেসিডেন্ট মিটিং কেউ ডাকতে পারেন আমি ছাড়া। Nobody has the right to call the president meeting except me. তারা সব অবৈধ কাজ করেছেন। রওশন এরশাদ পার্টির চেয়ারম্যান নন, উনি পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান, নট জাতীয় পার্টির চেয়ারম্যান। I am the elected chairman of জাতীয় পার্টি। I am the only person who can call a president meeting. Nobody else. Nobody else. যারা করেছে অবৈধ কাজ তারা পার্টি থাকবে না, এটা নিয়ম। আমি তো পার্টি ঠিক করতে চাচ্ছি, আমরা দালালের পার্টি হতে চাই না। আমাদের জনপ্রিয়তা দিন দিন ধসের দিকে চলে যাচ্ছে, নিচে দিকে চলে যাচ্ছে। এটার থেকে যখন উদ্ধারের চেষ্টা করা হলো সেই সময় কিছু লোক, কিছুটা হলো আমার ধারণা, তাদের ব্যক্তিগত সুযোগ বা লাভ লোকসানের হিসাব করে এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন। যারা অবৈধ কাজ করেছে তাদেরকে দল থেকে বের করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন এরশাদ। প্রেসিডেন্ট মিটিং কেউ ডাকতে পারে। জ্যোতিকা ঘোষ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি ভাঙছে এমন গুজব ছড়িয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে সোমবার এক অনুষ্ঠানে তারা বলেন, অপপ্রচার চালিয়ে বিএনপির রাজনীতি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। গণতন্ত্রের আন্দোলন থেকে বিএনপি পিছু হটবে না বলে জানান তারা। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা করে বিএনপি। এতে নেতারা বলেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশ পরিচালনা সহ সব জায়গায় সফল। তার স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধে অবদান নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তারা বলেন, ষড়যন্ত্র করে জিয়াকে জনগণের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না। সমগ্র বাংলাদেশ আজকে একটা কারাগারে পরিণত হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা এই কারাগারের জন্য দেননি। বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেনি, বুকে রক্ত ঢেলে দেয়নি এই কারাগারের জন্য। এই কারাগার আমাদের ভাঙতে হবে, আমাদের পিছু হটবার কোনো উপায় নেই, আমাদের সামনে এগোতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। বিএনপি ভাঙার নামে গুজব ছড়ানোর অভিযোগ করেন নেতারা। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন 22 মাস পরে বের হয়েছে কি সমঝোতা করে সরকারের সাথে, আর কি কথা, কত বড় দায়িত্ব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমার নেতৃত্বে আমি বিভক্ত করে ফেলব। আমার মনে নাই হুদামুদ্দিনরা বিভক্ত করতে পারে নাই। আমি কি ভুলে গেছি যে 11 বছরের মহাসচিব আমাদের মান্নান ভূঁইয়া সাহেব পারে নাই। এখন ডক্টর মোশাররফ হোসেন 3 দিনের মধ্যেই সব সমন্বয় শেষ। এটা কি বিশ্বাসযোগ্য কথা? কত বানোয়াট, মিথ্যা, কল্পিত এরকমের কল্পকাহিনী হতে পারে। কিসের জন্য? আমাদের নেতাকর্মী থেকে বিভ্রান্ত করার জন্য। বিএনপি মিথ্যাচারের আজকে শিকার। বিএনপির রাজনীতি সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চলছে। আমরা ক্ষমতায় যেতে পারি আর যেতে না পারি, আমাদের এই দলকে আমাদেরকে বাঁচাতে হবে। গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। বিএনপির
মুক্তিদাতার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে বগুড়ার গাবতলীতে জন্ম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। ১৯৫৩ সালে পাকিস্তান সেনাবাহিনীতে তার কর্মজীবন শুরু। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী এদেশের মানুষের ওপর ঝাঁপিয়ে পড়লে স্বাধীনতার ঘোষণা পাঠের গৌরবময় ভূমিকা রাখেন মেজর জিয়া। ১৯৭৫ সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে আবার দৃশ্যপটে আসেন তিনি। রাষ্ট্রপতির দায়িত্ব নেন ১৯৭৭ সালে। একজন সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবেও পরিচিতি পান জিয়াউর রহমান। ১৯৭৭ সালে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের ভিত্তিতে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১৯৮১ সালে বিপথগামী কিছু সৈনিকের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করবে বিএনপি। পরিচ্ছন্ন পরিদর্শক বিকাশ ও প্রকৌশলী মাজেদ সহ কর্মকর্তা কর্মচারীদের ওপর হামলার ঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তাকে ৩ দিনের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। না হলে ময়লা অপসারণ ও রাস্তার বাতি জ্বালানো বন্ধ সহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বি ও ডিসিসি কর্মকর্তা বিকাশ চন্দ্র দাসের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের ছাড় দেয়া হবে না। ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন পরিদর্শক বিকাশ চন্দ্র দাস সম্প্রতি পুলিশি নির্যাতনের শিকার হয়েছেন। এসব ঘটনার পর বিভিন্ন মহল থেকে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা 5টার সময় বের হই, 3টার সময় বের হই। এখন যদি আমাদের নিরাপত্তা বিধান না করা হয় তাহলে ভবিষ্যতে এর চাইতে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। উনি তো পরিচয়টা মানতে রাজি হয়নি। প্রথম স্টাইলে উনি ফিল্ম স্টাইলে তার উপর অতর্কিত হামলা করছে। তার যে বাহিনীতে আরো 4-5 জন ছিল তারা সকলে মিলে পিটাইছে। যদি 3 দিনের মধ্যে ওনাকে বরখাস্ত প্লাস যদি মনে করেন ওনাকে গ্রেপ্তার না করে, তাহলে তো আমরা পরবর্তী এই 3 দিনের পরে 4 দিনের দিন থেকে তো আমরা আন্দোলনে নেমেই যাব। পুরা ঢাকাবাসীকে আমরা বলি পুলিশ যে জায়গায় আছে ওই জায়গার পরিচ্ছন্নতা কাজটা আমরা আপাতত স্থগিত করব। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়ে বলেছেন, যেসব পুলিশ সদস্য এসব ঘটনার সাথে জড়িত তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়, যেই করে থাকুক তাকে যথাযোগ্য ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে। এবং এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন তিনি জিরো টলারেন্সে বিশ্বাসী এবং তিনি আহ্বান করেছেন সেইখানে যেতে। আমরা কিন্তু সেই জায়গাটাই যাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে কোনো পুলিশ সদস্য সাদা পোশাকে ডিউটি করতে পারবে না। গাইডলাইনটা দিয়ে দেওয়া হয়, আমাদের পলিসিগুলি দেওয়া হয়, তারপরে ইমপ্লিমেন্ট তো পুলিশ করবেন। সেখানে তো আমাদের যেটা হলো সাদা পোশাকে পুলিশ ডিউটি করতে পারবে না, এইটা ব্যবস্থা হচ্ছে। এবং এটা কোনো জায়গায় মানে পুলিশের সেই ইউনিফর্ম না থাকলেও পিছনে পুলিশ লেখা থাকে, কিন্তু একটা জ্যাকেট পরে যায় তার পিছনে পুলিশ লেখা থাকে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো বিদেশি আসামির সাজা শেষ হলেই আইন অনুসারে তাকে ফেরত পাঠাতে হয়। দাউদ মার্চেন্টের বিষয়েও একই আইন অনুসরণ করা হচ্ছে। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে পুলিশি নির্যাতনের ঘটনায় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির করা লিখিত অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি গ্রহণ করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি AKM শহীদুল হকের বেঞ্চ মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই নির্দেশ দেন। একই সাথে রাব্বিকে হেফাজতে নিয়ে নির্যাতন কেন অসাংবিধানিক হবে না তা জানতে রুল দিয়েছে আদালত। 2 সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র ও আইন সচিব, পুলিশ মহাপরিদর্শক, তেজগাঁওয়ের ডিসি, মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং SI মাসুদকে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। রিটের ঘটনা বিচার বিভাগীয় তদন্ত এবং 3 কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হলেও সে বিষয়ে কোনো নির্দেশনা দেননি আদালত। গোলাম রাব্বিকে পুলিশি নির্যাতনের ঘটনায় 2 আইনজীবী ও এক গণমাধ্যম কর্মী এই রিট করেছিলেন। বাংলাদেশের জন্য ভূমিকম্প আর কোনো দূরের বিষয় নয়। বিশেষজ্ঞরা বলছেন, দেশের আশপাশে সংগঠিত সাম্প্রদায়িক ভূমিকম্পগুলো জানান দিচ্ছে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্পে বিপর্যস্ত হবে বাংলাদেশ। বেসরকারি উন্নয়ন সংস্থা প্ল্যান আয়োজিত সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, 1918 সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পের পরে আরেকটি বড় ভূমিকম্প হবার সময় এসে গেছে বাংলাদেশের।
তাদের মত সেরকম একটি ভূমিকম্প রাজধানী ঢাকাকে পরিণত করবে পরিত্যক্ত নগরীতে। সেমিনারে ফায়ার ব্রিগেড কর্মকর্তারা জানান, বড় ভূমিকম্প শেষে উদ্ধার তৎপরতার সক্ষমতা বাংলাদেশের নেই বললেই চলে। তেমন ভূমিকম্প পরবর্তী উদ্ধার তৎপরতায় বাংলাদেশ এখন প্রায় সম্পূর্ণ অপ্রস্তুত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক জানান, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে সরকার 350 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। নিচে গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি, সাথে থাকুন, ফিরে এসে থাকছে। পৌর নির্বাচন সুষ্ঠু হয়নি, হয়েছে টাকার খেলা, ছিল না স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা, দাবি সুজনের। নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর 5 খুন মামলা তদন্তের অগ্রগতির দাবি পুলিশের, ভাগিনা মাহফুজ 7 দিনের রিমান্ডে। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন মোটেও সুষ্ঠু হয়নি। ভোট প্রদান ও গণনা প্রক্রিয়াও স্বচ্ছ, সন্দেহমুক্ত ও বিশ্বাসযোগ্য ছিল না, এমন পর্যবেক্ষণ সুজনের জন্য নাগরিক সুজনের। সংগঠনটি বলছে, কোটিপতি ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধি পাওয়ায় এবারে নির্বাচনে টাকার খেলা বেড়েছে। কেন্দ্র দখল ও ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে না পারায় নিরপেক্ষতার বিচারে অতীতে নির্বাচনগুলোর ধারে কাছেও পৌঁছাতে পারেনি এবারে নির্বাচন, অভিমত সুজনের। গেল 30 ডিসেম্বর 234টি পৌরসভায় একযোগে অনুষ্ঠিত হয় পৌর নির্বাচন। জাল ভোট, ব্যালট পেপার ছিনতাই, হামলা ও সংঘর্ষ সহ বিভিন্ন অনিয়মের কারণে ওই দিন স্থগিত করা হয় 20টি পৌরসভার 51টি কেন্দ্রের ভোট। বাতিল করা হয় নরসিংদীর মাধবদী পৌরসভার ভোট। নির্বাচনের এই খুঁটিনাটি বিশ্লেষণ করে 18 দিন পর সুজন জানালো, নির্বাচন সুষ্ঠু হয়নি। ভয়ভীতির কারণে যারা ভোট দিতে চেয়েছিলেন তাদের অনেকেই ভোট দিতে পারেননি। ভোট প্রদান এবং ভোট গণনা প্রক্রিয়াও এটা স্বচ্ছ, সন্দেহমূলক এবং বিশ্বাসযোগ্য ছিল না। স্বচ্ছভাবে অনিয়ম হয়েছে, তো এটা তো ভোট প্রদান প্রক্রিয়াটাকে বিশ্বাসযোগ্যতাই হুমকির মুখে ঠেলে দিয়েছে। সুষ্ঠুতা ও নিরপেক্ষতার বিচারে আগের এসব নির্বাচনের ধারে কাছেও বুঝতে পারেনি। এটাকে সুষ্ঠু নিরপেক্ষ বলা যায় না। সুজন নেতাদের দাবি, পৌর নির্বাচনে ব্যবসায়ী ও সম্পদশালীদের আধিক্য থাকায় টাকার খেলা বেড়েছে। ভোট গ্রহণে নির্বাচন কমিশন নিরপেক্ষ ও বলিষ্ঠ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তারা। মাধবদীতে যেটা হলো, এটা তো একবারে কলঙ্কজনক। সেখানে 12 জন ম্যাজিস্ট্রেটের অধীনে শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন 12টা ভোট কেন্দ্রে। সেখানে 8 জন অফিসার ছিলেন নির্বাচন কমিশনের অফিসার পর্যবেক্ষক হিসাবে। আমরা দেখেছি যে সকাল 12টার মধ্যে 10টা ভোট কেন্দ্র দখল হয়ে গিয়েছে। এবার পৌর নির্বাচনে জয়ী মেয়রদের মধ্যে 185 জনই ব্যবসায়ী। 95 জনের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর হলেও 40 জনই পেরোতে পারেননি স্কুলের গণ্ডি। 12 জন মেয়রের বিরুদ্ধে হত্যা মামলা এবং 53 জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর 5 খুন মামলায় বাদী ভাগ্নে মাহফুজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে জেলা পুলিশ সুপার ডক্টর খন্দকার মহিনুদ্দিন মামলার অগ্রগতি সন্তোষজনক বলে দাবি করেছেন। সোমবার দুপুরে পুলিশ সুপার আরও জানান, 5 খুনে জড়িত সন্দেহে আটক 6 জনের 2 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এরা হলেন নিহত তসলিমার ভাগ্নে শাহজাদা ও তার স্বামী, মামলার বাদী শফিকুল ইসলামের ভাগ্নে মাহফুজ। অন্য 4 জনকে নজরদারিতে রাখা হয়েছে। দ্রুত তদন্তের জন্য মামলাটি রোববার রাতে ডিবিতে হস্তান্তরের কথাও জানান এসপি। তবে এখনও সুনির্দিষ্টভাবে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন করা যায়নি বলে জানান তিনি। শনিবার রাতে শহরের বাবুরাইলে একটি বাড়িতে একই পরিবারের নারী, শিশু সহ 5 সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। রাজধানীর লালমাটিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের 5 সদস্যকে আটক করেছে বলে দাবি করেছে র্যাব। র্যাব জানায়, রোববার রাতে লালমাটিয়ার এফ ব্লকের একটি বাসার নিচতলা থেকে তাদের আটক করা হয়। সোমবার রাতে আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে র্যাব আরও জানায়, এই চক্রটি বিভিন্ন জায়গা থেকে সংঘবদ্ধ হয়ে রাজধানী সহ সারা দেশে ডাকাতি করে আসছিল। আন্তঃজেলা ডাকাত দলের নেতা আলী হোসেন গাজীপুর থেকে এই চক্রটি নিয়ন্ত্রণ করত বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। র্যাব আরও জানায়, আটক 5 জনের নামে রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
ইউরোপের আল্পস পর্বতে তুষার ধসে ফ্রান্সে অন্তত 5 সেনা নিহত ও 6 জন আহত হয়েছেন। আহতদের একজন শঙ্কাজনক। সোমবার ফ্রান্সের ভালফ্রিজো রিসোর্টের সেনাদের প্রশিক্ষণের সময় ওই ঘটনা ঘটে। এতে অংশ নেন 50 সেনা। ঘটনাস্থলে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ও হেলিকপ্টার নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। গেল সপ্তাহে একই স্থানে তুষার ধসে নিহত হন 2 স্কুল শিক্ষার্থী ও এক ইউক্রেনীয় পর্যটক। এবার ক্লেমন খেলার সংবাদ। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল সেমিফাইনাল থেকে বিদায় নিল বাংলাদেশ দল। গোলরক্ষক শহীদুল আলম সোহেলের ভুলেই বাহরাইন অনূর্ধ্ব 23 দলের কাছে 1-0 গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে মারুফুল হকের দলের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার প্রথমার্ধেই পিছিয়ে পড়ে দুর্বল ফিনিশিংয়ে ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ দল। আর বাংলাদেশকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে বাহরাইন যুব দল। 2015 সালের বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনালে বাংলাদেশের খেলা দেখতে স্টেডিয়ামের গ্যালারি ঠাসা ছিল উপচে পড়া দর্শকে, কিন্তু সাফ ব্যর্থতায় মামুনুলদের প্রতি আশা হারিয়েছেন দর্শকরা। তবুও শীতের সন্ধ্যায় কয়েক হাজার ফুটবল প্রেমী সমর্থন জুগিয়েছেন স্বাগতিকদের, কিন্তু এই সমর্থকদেরও হতাশ হতে হয়েছে চিরাচরিত সুযোগ নষ্টের মহড়া দেখে। বাহরাইনের সীমানায় একের পর এক আক্রমণ করেও মিঠুন ইয়াসিনদের ফিনিশিং দুর্বলতায় প্রথমার্ধ গোলশূন্য থাকতে হয় লাল সবুজের প্রতিনিধিদের। বরং পাল্টা আক্রমণে 41 মিনিটে আনোয়ার আলীর ফ্রিকিক রুখে দিয়ে প্রশংসা অর্জন করলেও পরের মিনিটে খলনায়কে পরিণত হন স্বাগতিক গোলরক্ষক সোহেল। তার অমার্জনীয় ভুলেই ইব্রাহিমের হেড লিড এনে দেয় বাহরাইনকে। বিরতির পর ম্যাচে ফেরার সুযোগ পেলেও মিঠুনের ক্রসে রনির দুর্বল হেড বাধা পায় গোলপোস্টে। শেষ পর্যন্ত ওই গোল ধরে রেখেই বাংলাদেশের স্বপ্ন গুনিয়ে দিয়ে ফাইনালে উঠে যায় বাহরাইন। ম্যাচ শেষে ব্যর্থতার দায় নিজ কাঁধে নিয়েছেন বাংলাদেশ কোচ মারুফুল হক। তবে তার মূল্যায়নে ফুটবলারদের ফুটবল জ্ঞান এবং কিছু ফুটবলারের দেশপ্রেমের অভাবে আন্তর্জাতিক অঙ্গনে বারবার মুখ থুবড়ে পড়ছে বাংলাদেশ। সবার না, কারো কারো আছে। যদি সবার থাকতো তাহলে এরকম ফাইট করতো না। আর যদি কারো কারো নাই, সেটা প্রমাণ আপনারা হাতে নাতে পাইছেন। অপোনেন্ট টিমকে রিড করার অভ্যাসটা কম আমাদের। সমস্যাটা হলো আমাদের যে ফুটবল ইন্টেলিজেন্সি, যেটা আমাদের ফুটবল ইন্টেলিজেন্সি, সেটার ঘাটতি রয়েছে। আশাহত এই দলের সাথে আর না থেকে ক্লাব কোচিংয়ে ফিরতে মনস্থির করেছেন দক্ষিণ এশিয়ার একমাত্র ওয়েফা বি লাইসেন্সধারী এই কোচ। অ্যাকচুয়ালি আমি ক্লাবে ফিরে যেতে যাচ্ছি আর কি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সাথে বৈঠকের দাবি বিবেচনার আশ্বাস প্রধানমন্ত্রীর। কর্মবিরতির বিষয়ে সাধারণ সভা করে সিদ্ধান্ত। জাতীয় পার্টিতে স্বামী স্ত্রী দ্বন্দ্বের নতুন পর্ব। রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা একাংশের। বাড়াবাড়িতে লিপ্তদের বহিষ্কারের হুঁশিয়ারি এরশাদের। দল ভাঙার গুজব ছড়িয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত করা হচ্ছে। অভিযোগ বিএনপি নেতাদের আন্দোলন থেকে পিছু না হটার প্রত্যয়। নির্যাতনকারী এসআইকে গ্রেফতারে 3 দিনের আলটিমেটাম দক্ষিণ সিটি শ্রমিক কর্মচারীদের। রাব্বির এফআইআর গ্রহণের নির্দেশ হাইকোর্টের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। এখন সঙ্গে থাকার জন্য